হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা কিউট রোম্যান্টিক চাইনিজ ড্রামা সিরিজ নিয়ে। ড্রামাটির শুরুতে ড্রামার মেন ফিমেল লিড হাংসুকে দেখা যায়, যে আমাদেরকে বলে আমি একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হই, আমার কাজ প্যাসেঞ্জারদের সেফ রাখা। ও নো, এটা আমি কি করলাম? প্যাসেঞ্জারকেই চড় মেরে দিলাম। অ্যাকচুয়ালি আমি ফ্লাইট অ্যাটেন্ডেন্টও হতেই চাইনি, বাধ্য হয়ে আমাকে এই জবটা করতে হচ্ছে। এরপর আমাদের আগের কয়েক মাস আগের হাংসুকে দেখানো হয়, যে একজন দাবাং টাইপের মেয়ে ছিল, কাউকে ভয় পেত না, আর সে খুবই জেদিও ছিল। তার যদি কোনো জিনিস ভালো লেগে যেত তাহলে সে সেটাকে নিয়েই ছাড়ত। একদিন কলেজে লিমিটেড টি শার্ট জেতার চক্করে সে কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল। সে টি শার্ট তো জিতে যায়, কিন্তু অতিরিক্ত খাবার খেয়ে ফেলায় তাকে হসপিটালে ভর্তি হতে হয়। তার বন্ধু তাকে বলে, আমরা অলমোস্ট গ্র্যাজুয়েট হতে চলেছি, তুমি এইসব বাদ দিয়ে জব খোঁজার চেষ্টা করছো না কেন? আমি তো ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হতে চলেছি, খুব তাড়াতাড়ি আমার ইন্টারভিউ আছে। সে বলে, ওটা আবার কেমন জব? রোজ দিন এখানে ওখানে ঘুরে বেড়ানো, না বাড়ি আর না কোনো ঠিকানা, এই জব করো না। সে বলে, তুমি নিজের চিন্তা করো, কমসে কম একটা ভালো ছেলে তো খুঁজে নাও। সে বলে, আমি কেন বয়ফ্রেন্ড খুঁজতে যাব? আমি তো ভালো না, কে আমাকে পছন্দ করবে? আর তখনই একটি হ্যান্ডসাম ছেলে রুমে এন্ট্রি করে, যাকে দেখে হাংসুটো হাওয়া হয়ে যায়। তারপর বেড থেকে লাফ মেরে সোজা ছেলেটিকে ফলো করতে লাগে, আর তাকে হ্যান্ডসাম বয় বলে ডাকে। ছেলেটির নাম হলো ড্যানি। ড্যানি তার দিকেই আসছিল, বাট তাকে ইগনোর করে ডক্টরের সাথে কথা বলতে আসে। তারপর ওখান থেকে চলে যায়। হাংসু নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, কোনো ব্যাপার না, এমনিতেও এই ছেলেটা আমার, আমি একদিন না একদিন ওকে নিজের করেই ছাড়ব। এরপর অনেক খোঁজখবর নিয়ে জানতে পারে ড্যানিও ফ্লাইট অ্যাটেন্ডেন্টের জবের জন্য ফর্ম ফিল আপ করেছে। এটা শুনে বেচারি তো স্যাড হয়ে যায়। বন্ধু বলে, এইবার তুমি ওকে নিজের করতে পারবে না, তাই তোমার ওকে ভুলে যাওয়াটাই বেটার হবে। সে বলে, আমিও ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হতে চাই, বলো কি করতে হবে আমাকে? বন্ধু বলে, তুমি এটা করতে পারবে না, ফ্লাইট অ্যাটেন্ডেন্টের জন্য হার্ড ট্রেনিং করতে হয়, এমনকি এখানে স্মাইল করারও ট্রেনিং দেওয়া হয়। কিন্তু হাংসুটাকে ইগনোর করে দিন রাত এক করে দেয় ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হওয়ার জন্য, এবং শেষমেশ সে এক্সাম কোয়ালিফাইডও করে নেয়। এরপর ইন্টারভিউ দিতে আসে, যেখানে সে চুপি চুপি ড্যানিকেই দেখছিল এবং স্মাইল করছিল। ইন্টারভিউ দেওয়ার সময় হাংসু বলে দেয় যে আমি এখানে বন্ধু বানাতে এসেছি, আমাকে একটি চান্স দিয়ে দেখুন। দুই ম্যাডামদের মধ্যে তো তর্ক বিতর্ক শুরু হয়ে যায় যে একে একটা চান্স দেওয়া উচিত হবে নাকি হবে না। শেষমেশ তাকে একটা চান্স দেওয়াই হয়। জব পেতেই তার তো আনন্দের কোনো ঠিকানাই ছিল না। যখন তার নজর ড্যানির ওপর পড়ে, তখন সে তার সামনে ভদ্রলোক হওয়ার অ্যাক্টিং করতে লাগে। এরপর শুরু হয়ে যায় এদের আসল ট্রেনিং। হাংসু তার বন্ধুকে বলে, যেই দিন আমি ড্যানিকে নিজের করে নেব সেই দিন আমি জব ছেড়ে দেব। বন্ধু বলে, ও তাই? কিন্তু ড্যানি তো তোমাকে এখনো অবধি তাকিয়ে দেখেনি, তাহলে তুমি এত শিওর হচ্ছ কি করে যে ও তোমার টাইপের ছেলে? সে বলে, ওইসব ছাড়ো, ওর রুম সেকেন্ড ফ্লোরে না, এবার শুধু দেখো। ট্রেনিং এর সময় হাংসুর মন, মাথা এবং চোখ সবকিছুই ড্যানির উপর ছিল। ম্যাডাম বলে, সবাই লাইনে লাগো, বাট হাংসু তো ড্যানিকে নিয়ে স্বপ্ন দেখতে লাগে। ম্যাডাম চিল্লিয়ে তাকে স্বপ্ন থেকে রিয়েলিটিতে আনে। এরপর ইউনিফর্ম পরে বেরিয়ে আসে, আর তখনও ড্যানিও ইউনিফর্ম পরে তার সামনে দিয়ে চলে যায়। তখন সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে তাকে ডেকেই দেয়, বাট কিছু বলার আগেই তার বন্ধুটাকে টেনে রুমের ভিতরে নিয়ে চলে যায়, আর বলে, এটা তুমি কি করছিলে? ছেলেরা কি এইভাবে প্রেমে পড়ে? এইভাবে তো ও কখনো তোমাকে লাইক করবে না। সে বলে, আমি তো শুধুমাত্র ওর জন্যই এখানে এসেছি, তাহলে লজ্জা করব কেন? যদিও তুমি ঠিকই বলছো, আমাকে 2 দিন সময় দাও, তারপর দেখো আমি কি করতে পারি। একদিনের ট্রেনিংয়ে তো হাংসুর অবস্থা খারাপ হয়ে যায়। সে রিয়েলাইজ করে যে আমি এখানে এসে অনেক বড় ভুল করেছি, আমার পুরনো জীবনটাই ভালো ছিল। কিছুক্ষণ রেস্ট করার পর সে আবারও নিজের গেট আপে ফিরে আসে এবং সোজা ড্যানির রুমে চলে যায়, যেখানে ড্যানির বন্ধু হাউজিন দরজা খোলে আর কুল স্টাইলে তাকে ওয়েলকাম করে। আর এইভাবে বাইরের জন ভেতরে আর ভিতরের জন বাইরে চলে যায়। ড্যানি তো জানেই না যে একটি মেয়ে তার রুমের মধ্যে ঢুকে গেছে। সে যেই হাংসুকে দেখে সঙ্গে সঙ্গে ভয়ে নিচে পড়ে যায়, আর তাকে জিজ্ঞাসা করে, তুমি ভিতরে কি করে এলে? সে বলে, দরজা দিয়ে। সে বলে, তাহলে ওই দরজা দিয়েই বাইরে চলে যাও, আমার রুমমেট কোথায় গেল? সে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই, তুমি যথেষ্ট হ্যান্ডসাম, তাই আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও।
যদি বন্ধুও হও তবুও চলবে, আমি এখানে শুধুমাত্র তোমার জন্যই এসেছি। আর তখনই ওখানে হাউজিন ম্যাডামকে নিয়ে চলে আসে। সে বলে, ও আচ্ছা, তো তুমি এখানে এর জন্য এসেছো। তখন ড্যানি হাংসুকে বাঁচাতে বলে, ম্যাডাম ও এখানে হেডফোন নিতে এসেছে। হাংসু তাকে সরি করে ওখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। এইভাবে কয়েকটা দিন ট্রেনিং করে করে বেচারির অবস্থা তো খারাপ হয়ে যায়। তাই বলে, অনেক হয়েছে, আর না, এবার আমি ওকে ডাইরেক্ট গিয়ে জিজ্ঞাসা করব ও আমাকে পছন্দ করে কিনা। তার বন্ধু বলে, থামো, তুমি এরকম করলে ও কখনো তোমাকে পছন্দ করবে না। আমার কাছে একটা ভালো প্ল্যান আছে। দুজনা মিলে নেটে দেখতে লাগে যে হ্যান্ডসাম বয়েজদেরকে কিভাবে পটানো হয়। অর্থাৎ হাংসু ডাইরেক্ট ড্যানিকে নিজের মনের কথা বলবে না, বরং তাকে হিন্ট দিবে। তাই বলে, আমি এখনই গিয়ে ট্রাই করে আসছি বলে সে আবারও ড্যানির রুমে চলে আসে। আবারও হাউজিন দরজা খুলে এবং তাকে আবারও বাইরে বার করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। ড্যানি আবার তাকে দেখে নার্ভাস হয়ে যায়। হাংসু রোম্যান্টিক ভাবে বলে, আমার একটা বন্ধু আছে যে গ্র্যাজুয়েশনের একদিন আগেই একটি হ্যান্ডসাম ছেলেকে দেখতে পাই, আর সেই দিন থেকেই সে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে এবং তার ঘুম বন্ধ হয়ে গেছে। ফাইনালি তার সাথে আবার ওই ছেলেটা দেখা হয়। এখন সে তাকে এটা বলতে চায় যে আই লাইক ইউ মাই বয়। ড্যানি বলে, তোমার বন্ধুর আমার সাথে কি কাজ, আমি তো তাকে চিনি না। সে বলে, তুমি ঠিক তাকে চিনে নিবে। সে বলে, আমার ওকে চেনার কোনো ইন্টারেস্ট নেই। সে রেগে গিয়ে বলে, আরে বোকা, চেনো চাই না চেনো, তোমার মনে হয় না ওদের দুজনের এক হয়ে যাওয়া উচিত? সে বলে, আমার প্রেম ভালোবাসার প্রতি কোনো অভিজ্ঞতা নেই, তাই আমি এই বিষয়ে কিচ্ছু বলতে পারবো না। তখন হাংসু তার খুবই ক্লোজ চলে আসে এবং রোম্যান্টিক কথা বলতে লাগে। তারপর তাকে ট্যারিসে আসতে বলে একসাথে চাঁদ দেখার জন্য, কিন্তু ড্যানি তো ভয় পেয়ে গেছিল। তাই বলে, বাইরে মশা আর অন্ধকার, আমি এখানেই ঠিক আছি। সে বলে, তুমি আসবে নাকি আমি তোমাকে জোর করে নিয়ে আসবো? বেচারা তখন ভয়ে ভয়ে তার পাশে চলেই যায়। হাংসু খুবই খুশি ছিল, আর বেচারা ভয়ে ভয়ে বলে, আমি এখন আমার কেরিয়ারে ফোকাস করতে চাই। সে বলে, কি বললে? আমি ঠিক বুঝতে পারলাম না। ওদিকে ওপরে দেখো, আকাশ একদম পরিষ্কার, চাঁদ তারা এমনকি প্লেনও দেখা যাচ্ছে। সারা রাত হাংসু এরকমই কথা বলে, আর বেচারা ড্যানি চুপচাপ তার কথাগুলো শুনছিল। পরের দিন হাংসু এসে বন্ধুকে বলে, কাল সারা রাত আমরা একসাথে ছিলাম। ও শুধু বলেছে যে ও এখন ক্যারিয়ারে ফোকাস করতে চাই, আর কিছু বলেনি। বন্ধু বলে, এর মানে ও তোমাকে রিজেক্ট করে দিয়েছে। তুমি ফালতু ফালতু আমার আর তোমার সময় নষ্ট করছো। এর চেয়ে বরং কাজে ফোকাস করো। সারাদিন কাজ করে হাংসু ক্লান্ত হয়ে যায়। বন্ধু বলে, তুমি আজকে ওর সাথে দেখা করতে যাবে না? সে বলে, না, আজ আমি খুবই ক্লান্ত। তখন দরজার বেল বাজলে বন্ধু গিয়ে দরজা খুলে, যেখানে ড্যানি এসেছিল, যাকে দেখেই হাংসুর তো ক্লান্তি চলে যায়। এরপর ড্যানি ভয়ে ভয়ে বলে, আমি তোমাকে একটা কোশ্চেন করতে চাই। সে সঙ্গে সঙ্গে বলে, আমার একটাও বয়ফ্রেন্ড নেই। সে বলে, আমি এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করছি না। আসলে আজকে তুমি খুব ভালো কাজ করেছো, খুব ইজিলি ওই দুই প্যাসেঞ্জারকে হ্যান্ডেল করলে। এটা তুমি কিভাবে করলে, এটাই আমি জানতে চাই। সে বলে, ও তো তুমি এটা জানতে এখানে এসেছো? ঠিক আছে, সবকিছু শিখিয়ে দেব, তুমি শুধু আমার সাথে ডেটে চলো। ড্যানি ভাবনা চিন্তা করে রাজি হয়ে যায়। তারপর দেখা যায় হাংসু তাকে নিজের ফেভারিট জায়গাতে নিয়ে আনে। বেচারা ড্যানি সিধে সাদা ছেলে, তার এরকম মহল একদমই ভালো লাগে না। তাই বলে, তুমি কি মাঝে সাঝেই এখানে আসো? সে বলে, না তো, আমি তো প্রথমবার এখানে এলাম। আশেপাশের কোনো স্টোরি খোলা ছিল না, তাই তোমাকে এখানে নিয়ে এলাম। তখন কাউন্টারের ট্রেনার তাকে বলে, এই যে তোমার ফেভারিট ড্রিঙ্ক। ব্যাস হয়ে গেল, খুলে গেল ড্যানির সামনে তার সত্যিটা, যে হাংসু এতটাও ভালো মেয়ে নয়। সে শুধুমাত্র ড্যানিকে ইমপ্রেস করার জন্য নাটক করছে। আর তখনই হাংসুর ফ্রেন্ড এসে বলে, অনেকদিন পর তোমাকে দেখে খুশি হলাম। ট্রেনিং কেমন চলছে? এটা কি তোমার বয়ফ্রেন্ড? এর ব্যাপারে কিছু বলো। ড্যানি তো পুরোই শকড। তাই বলে, আমি একটু বাথরুম থেকে আসছি। সে যেতেই হাংসু বলতে লাগে, তুমি কি দেখতে পাও না? তুমি কি চাও না যে আমি বিয়ে করি, বয়ফ্রেন্ড খুঁজি? তুমি যাও গিয়ে গেমস খেলো। এদিকে হাউজিন এবং সাউলু নিজের নিজের রুমের সামনে বসে আছে আর ওয়েট করছে কখন তাদের রুমমেট আসবে, কারণ হাংসু এবং ড্যানি দুজনাই নিজের নিজের রুমের চাবি নিয়ে চলে গেছে। আর তখনই তাদের ম্যাডাম ওখানে চলে আসে। ড্যানি এবং হাংসুর ব্যাপারে জিজ্ঞাসা করে। এরা কিছু বলার আগেই ওখানে হাংসু এবং ড্যানি চলে আসে এবং ম্যাডামের কাছে ধরা পড়ে যায়। ম্যাডাম এদের ক্লাস নিতে লাগে, তো ড্যানি আবার মিথ্যা বাহানা করে
বেঁচে যায়। পরের দিন ড্যানি হাংসুর কাছে এসে বলে, প্যাসেঞ্জারদের ইস্যুকে খুব সহজে কি করে তুমি সলভ করেছো? তুমি এখনো আমাকে এই ব্যাপারে কিছু বলোনি তো। সে বলে, তুমি সত্যি জানতে চাও? তাহলে ধৈর্য ধরো, সব শিখিয়ে দিব। এটা বলে সে চলে যায়। এদের ট্রেনিং চলছিল এবং নকল প্যাসেঞ্জারদেরকেও ভর্তি করা হয় যাতে মহল একদম এরোপ্লেনের মতন লাগে। এদের মধ্যে কিছু প্যাসেঞ্জার ঝামেলা করতে লাগে যাদের হাংসু ইজিলি শান্ত করে, যা দেখে ড্যানি তো ইমপ্রেস হয়ে যায়। এরপর হাউজিন এসে তাকে বলে, ভাই তুমি দেখলে ও কিভাবে লোকজনদের বাঁচালো? আমার চোখ ছিল তোমার দিকে আর তোমার চোখ ছিল ওর দিকে। ওই দেখো মেয়েটা ওখানেই বসে আছে, যাও গিয়ে কথা বলো। ড্যানি ডাইরেক্ট উঠে হাংসুর কাছে চলে যায়। শাওলুও উঠে ওখান থেকে চলে যায় যাতে এরা কথা বলতে পারে। ড্যানি বলে, তুমি এতটাও ব্রেভ দেখানোর চেষ্টা করো না। আজকে তোমার বিহেভিয়ার খুব ভয়ঙ্কর ছিল। আমাদের কাজ প্যাসেঞ্জারদের সামলানো, নাকি গুন্ডাদের সাথে ঝামেলা করা। সে বলে, আমি কনসা এখানে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হতে এসেছি। সে বলে, ওকে তাহলে আমার যাওয়া উচিত, বাই বলে যেতে লাগে। তো সে তাকে থামিয়ে বলে, তুমি কালকে ফ্রি আছো? তাহলে আমরা দুজন ঘুরতে যেতে পারি। সে বলে, না আমার কাছে ইম্পর্টেন্ট কাজ আছে। সে বলে, ও আচ্ছা তাহলে ঠিক আছে, কাল দেখা হচ্ছে, বাই বাই বলে ওখান থেকে চলে যায়। আর ড্যানি বেচারা ফেসে গেল। পরের দিন দুজনা দেখা করে। এখনো হাংসু ড্যানির দিকেই তাকিয়েছিল। তারপর বলে, আমরা কি অন্য জায়গাতে যেতে পারি? সে বলে, ওকে চলো। বাট সে তাকে গেম পার্লারে নিয়ে আনে আর ড্যানিকে গেম খেলতে বসিয়ে দেয়। এরপর 3 নম্বর জায়গায় নিয়ে যায় আর এইভাবে রাত হয়ে যায়। ড্যানি বলে, তুমি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কেন হতে চাও? সে বলে, আগে তুমি বলো। ড্যানি বলে, প্রথমে আমি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হতে চাইনি, কিন্তু এখন আমার এই জবটা বেশ ভালোই লাগে। আসলে আমি ভিলেজ থেকে এসেছি, এটা একটা স্টেবল জব। আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে চাই, তাই এই জবটা চুজ করেছি। সে বলে, এটা তো ভালো কথা, তোমার ফ্যামিলি তোমাকে খুব ভালোবাসে, কিন্তু আমার যবে থেকে আমি জন্মিয়েছি তবে থেকে আমার ফ্যামিলি বিজনেসের জন্য বিদেশে থাকে, যাতে তারা বেশি বেশি করে টাকা কামাতে পারে। আমার পেরেন্টসের কাছে আমার জন্য একটুকু সময় নেই। এইসব ছাড়ো, আগে বলো তুমি কতগুলো মেয়ের সাথে রিলেশনশিপে ছিলে? কখনো কারো প্রেমে পড়েছ? ড্যানি বলে, তুমি এগুলো কেন জিজ্ঞাসা করছো? সে বলে, কেন জিজ্ঞাসা করব না, এখন তোমরা বন্ধু হয়ে গেছি, একে অপরকে জানতে হবে। এত হ্যান্ডসাম হয়ে কি লাভ যদি তুমি আমার মতন মেয়েকে পটাতেই না পারলা তো? ড্যানির তার চালচলন খুব একটা ভালো মনে হচ্ছিল না। হাংসু কিছু করার আগেই সে ওখান থেকে কেটে পড়ে। এরপর ট্রেনিং এর সময় প্যাসেঞ্জাররা প্লেনের ভিতরে লড়াই করতে লাগে। একটি ছেলে তাদের ভিডিও করতে শুরু করে, তো হাংসুকে ক্যামেরাটা কেড়ে নেয়, যেটা ড্যানির একদম ভালো লাগে না। পরে সে হাংসুকে বোঝানোর চেষ্টা করে, তো হাংসু বলে, আমি তোমাকে আগেই বলেছি আমি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হতে চাই না, আমি যেমন আছি সেরকমই থাকবো। সে বলে, তাহলে তুমি এখানে কি করতে এসেছো? সে বলে, আমি শুধুমাত্র তোমার জন্য এখানে এসেছি। সে বলে, অনেক লোকজন এখানে আসে কারণ এটা তাদের ড্রিম জব হয়, কিন্তু তুমি তো এটাকে সিরিয়াসলি নিচ্ছই না। আমার তোমাকে বোঝানোর ছিল, তাই আমি তোমাকে বুঝালাম। এবার তোমার যা মন চাই তুমি তাই করো বলে ওখান থেকে চলে গেলে ম্যাডাম ওখানে আসে এবং হাংসুকে খুব বকাবকি করে আর বলে, তোমার যদি এই কেরিয়ারটা পছন্দ না হয় তাহলে অন্য কাউকে সুযোগ দাও। হাংসু চুপ থাকে, তার কাছে কোনো উত্তর ছিল না। সে দুঃখী হয়ে যায়। বন্ধু বলে, কি হয়েছে? সে বলে, সবাই ঠিকই বলছে, আমি এই অপরচুনিটিটা মিস করছি, এই কারণে আমি দুঃখী হচ্ছি। এরপর সে নিজেকে চেঞ্জ করে, মন দিয়ে ট্রেনিং করে আর খুব পরিশ্রম করে। ম্যাডাম ক্লাসে যেই ফ্লাইট রিলেটেড কোশ্চেন করে তখন হাংসু সবার আগে অ্যান্সার দেয়। সবাই শকড হয়ে যায়, স্পেশালি ড্যানি, কিন্তু সে এখনও তার উপরে রেগে আছে এবং তার সাথে কথা বলে না। হাউজিন বলে, ওই মেয়েটা তো সিরিয়াস হয়ে কাজ করছে, এটা তো ভালো ব্যাপার, তবুও তুমি ওর সাথে কথা বলছো না কেন? ড্যানিটাকে কিছু বলে না। পরের সিনে ড্যানিকে প্লেনের সামনে আসতে দেখা যায়, মানে সে ককপিটের ভিতরে এসেছে এবং সুইচগুলো নাড়াচাড়া করছিল। এই জায়গাটা পাইলটদের হয়। এখন হাংসু ওখানে এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? সে বলে, কিছু না, আমি শুধুমাত্র ককপিট দেখতে চেয়েছিলাম। সে বলে, তুমি আবার চুপি চুপি প্লেন চালানো শিখছো না তো? পাইলট হতে চাও নাকি? আচ্ছা ছাড়ো এসব কথা, আজ মর্নিং কম্পিটিশন হতে চলেছে, তাই চলো আমরা একসাথে নাম দিই। তখনই কেউ দরজা বাইরে থেকে লক করে দেয়। দুজনা তো ভিতরে আটকিয়ে পড়ে। হাংসু বলে, এখানে তো সিগন্যালও পাওয়া যাচ্ছে না, আমি মর্নিং কম্পিটিশনে নাম লিখিয়েছি, আমাকে ওখানে যেতে হবে। ড্যানি বলে, চিন্তা করো না, কেউ না কেউ তো ঠিক
ঠিক চেক করতে আসবেই। আমিও মর্নিং কম্পিটিশনে নাম দিতে চাই। আচ্ছা, তুমি কি সত্যি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হতে চাও? সে বলে, সত্যি বলতে আমি আগে এইসব পছন্দ করতাম না, কিন্তু এখন আমার এটা করতে খুব ভালো লাগে। ওই দিন তোমার রাগ করার কারণ ঠিকই ছিল, এখন আমি মন দিয়ে কাজ করব। সে বলে, তোমার আমাকে এগুলো বলার কোনো দরকার নেই, চলো এখন আমরা এখান থেকে বেড়ানোর রাস্তা খুঁজি। এবং তার হাতে ফ্লাইটের একটা সুইচ অন হয়ে যায় আর সবাই জানতে পেরে যায় যে এরা দুজন ফ্লাইটের মধ্যেই আছে। এই বাহানায় হাংসু এবং ড্যানি একে অপরের অনেকটা ক্লোজ চলে আসে। দুজনেই তো খুবই নার্ভাস হয়ে যায়। আর তখনই ম্যাডাম এসে বলে, তোমরা দুজন এখানে কি করছো? আর ফটোগ্রাফার এসে বলে, একদম নড়বে না। বাহ, কি পারফেক্ট চুরি, শুধুমাত্র তোমরা দুজন, আর কেউ নেই। পরের সিনে দেখা যায় সাওয়ান কান্না করছে। হাংসু বলে, তুমি সিলেক্ট হওনি তাই তুমি কাঁদছো, তাই না? সে বলে, হ্যাঁ, এই অডিশনের জন্য আমি পরিশ্রম করেছিলাম, কিন্তু ওরা তো তোমাকে সিলেক্ট করে নিল, এটা ওরা ঠিক করলো না। যা শুনে হাংসু স্যাড হয়ে যায়। সে ম্যাডামকে এসে বলে, ম্যাডাম, আমি প্রমোশন ইনফরমেশন হতে চাই না, আমি ওই অপরচুনিটিটা সাওয়ানকে দিতে চাই। ম্যাডাম বলে, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। এরপর বন্ধু হাংসুর উপরে চিল্লায় যে এটা তুমি কি করলে? এবার তুমি তো ড্যানির ক্লোজ আসার সুযোগটাও হাতছাড়া করে দিলে। আচ্ছা, তুমি এত হ্যাপি হচ্ছ কেন? ওই দিন ক্যাবিনে কি হয়েছিল? সে বলে, কিচ্ছু হয়নি, আমি শুধু ওর মাইন্ড ডিস্টার্ব করে দিয়েছি। এবার ও পাগলের মতন আমার পেছনে পড়তে চলেছে। এইদিকে আমরা ড্যানিকে দুঃখী দেখতে পাই। আসলে হাংসু সত্যিই তার মাইন্ড ডিস্টার্ব করে দিয়েছে। সে খুবই চিন্তা করে যে হাংসু কেন তার সাথে ফটোশ্যুট করতে চাইছে না। তখন ওখানে হাংসু এসে বলে, তুমি আমাকে এখানে ডাকলে কেন? তুমি কি আমাকে কিছু বলতে চাও? তাড়াতাড়ি বলো, আমাকে যেতে হবে। ড্যানি বলে, তুমি আমার সাথে ফটোশ্যুট কেন করছো না? হাংসু বলে, সাওয়ান ডিজার্ভ করে, ওর সুযোগ পাওয়াটা উচিত, তাই আমি পিছনে সরে গেলাম। সে বলে, এছাড়া কোনো কারণ থাকলে আমাকে বলতে পারো। যা শুনে হাংসু ভাবে, এই ছেলেটা আমার প্রেমের জালে ফেসে গেছে, এবার আমাকে নিজের অ্যাটিটিউড শো করতে হবে। এবং বলে, আসলে আমি হার্ড ওয়ার্ক করতে চাই, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হতে চাই, ব্যাস এটাই একটা কারণ, আর কোনো কারণ নেই। আমার এখন দেরি হচ্ছে, বাই বলে পালিয়ে যায়। আর বেচারা আবার স্যাড হয়ে যায়। এরপর হাংসু রুমে বসে বসে খুবই খুশি হচ্ছিল যে এবার তো ও আমার কথা ভেবে সারা রাত ঘুমাতে পারবে না। আর তখনই দরজাতে কলিং বেল বাজে। সে ভাবে ড্যানি এসেছে, বাট দরজা খুলতেই ওখানে সাওয়ান ছিল। সে বলে, আমি তোমার দয়া নিতে চাই না, তুমি করোগা ওই ফটোশ্যুট। সে বলে, তুমি একটু বেশি ভাবছো, আমার মনে হয় তোমার ওই সুযোগটা পাওয়া উচিত, তুমি ওটা ডিজার্ভ করো, তাই আমি পিছনে সরে গেলাম। সে বলে, এর জন্য থ্যাংক ইউ, কিন্তু এর বদলে আমাকে কি করতে হবে? কোনো কন্ডিশন থাকলে আমাকে বলে দাও। সে বলে, আমার কোনো কন্ডিশন নেই। সে বলে, ওই দিন আমি কেবিনের দরজা লক করে দিয়েছিলাম যাতে তুমি অডিশনে পৌঁছাতে না পারো। সে বলে, তুমি একদম ঠিক করেছো, আমার এতে অনেক লাভ হয়েছে, আমি তোমার ওপর একদম রেগে নেই। যা শুনে সাওয়ান তো কাঁদতে শুরু করে। এতে সে তাকে শান্ত করে। এদিকে হাউজিন ড্যানিকে বলে, তোমার কি হয়েছে? তোমাকে কয়েকদিন ধরে খুব অন্যমনস্ক লাগছে। সে বলে, আচ্ছা, তুমি কখনো কাউকে ভালোবেসেছো? এটা শুনে হাউজিন বলে, ও তার মানে। সে বলে, দেখো, তুমি আমাকে ভুল বুঝছো, আসলে আমার একটা বন্ধু কাউকে ভালোবাসে। সে বলে, মিথ্যা কথা, কোনো বন্ধুর কথা নয়, তুমি নিজের ব্যাপারেই জিজ্ঞাসা করছো, তুমি ওকে ভালোবাসতে লেগেছো তাই না? সে বলে, না রে, আমি ওকে কেন ভালোবাসতে যাব? সে বলে, আমি জানি তুমি হাংসুকে ভালোবাসতে লেগেছো, তাই সারা রাত ঘুমাতে পারছো না। এরপর ড্যানি চলে আসে হাংসুর বন্ধুর কাছে, হাংসুর কি কি পছন্দ কি কি অপছন্দ সবকিছু জানতে। বন্ধু বলে, এবার তুমি লিখতে শুরু করো। হাংসু একটা এমন মেয়ে যে নিজের গোল থেকে কখনো পিছনে সরে না। সে বলে, ওর হবে কি? সে বলে, ধৈর্য ধরো, সব বলছি। হাংসু জিনিস জমাতে খুব পছন্দ করে, যদি ওর কোনো জিনিস ভালো লেগে যায় তাহলে সে মরে গেলেও ওটাকে নিয়েই ছাড়বে, আর ওটা পাওয়া হয়ে গেলে সে নেক্সট ডে ওটাকে ডাস্টবিনে ফেলে দেয়। যা শুনে ড্যানি তো ভয় পেয়ে যায় যে ও আবার আমাকেও ছুঁড়ে ডাস্টবিনে না ফেলে দেয়। তারপর জিজ্ঞাসা করে, ওর অনেক সময় ধরে টিকে থাকা জিনিস কি? থাক ছাড়ো, অন্য কিছু বলো। সে বলে, আরও বলছি, তুমি শুনতে থাকো। সব কিছু শোনার পর ড্যানি হাংসুর আর এক বন্ধুর কাছে আসে। এইভাবে সে হাংসুর প্রতিটা বন্ধুর কাছে যায় আর এক এক করে তার সমস্ত ইনফরমেশন জোগাড় করে। এমনকি সে ক্যান্টিনেও চলে আসে হাংসুর খাবারে কি কি পছন্দ সেটা জানতে। এরপর এরা সবাই মিলে পার্টি করে। বেচারা ড্যানি প্রেমে পাগল হয়ে যায়,
বাট হাংসু তার দিকে তাকায় না, এমনকি তার বোতল চেয়ার আপও করে না, আর বলে তুমি বরং গিয়ে জুস খাও, তোমার জন্য ওগুলোই ঠিক, তোমার জন্য এগুলো ঠিক না। সবাই তো তাকে নিয়ে মজা করতে লাগে, আর বেচারা রাগে গজগজ করতে করতে উঠে ওখান থেকে চলে যায় এবং দূরে গিয়ে বসে বসে হাংসুকে ফলো করে। এরা অনেকক্ষণ ধরে পার্টি সার্টি করে আর ওখান থেকে চলেও যায়, আর বেচারা জঙ্গলের মধ্যেই ঘুমিয়ে যায়। পরের দিন বেচারা আবার মুখ ভার করে বসেছিল আর বাকিরা এক্সারসাইজ করছিল। হাউজিন এসে বলে তোমার কি হয়েছে? সে কিচ্ছু বলে না। ওই দিক থেকে হাংসু এসে তাকে দেখতে থাকে। তো ড্যানি তাকে অ্যাটিটিউড দেখিয়ে 2.5 কেজি ডাম্বেল নিয়ে এক্সারসাইজ করতে শুরু করে। হাংসু এসে তার ডবল ওয়েট নিয়ে চলে যায়, যা দেখে এরা দুটি ছেলে তো পুরো হাঁ হয়ে যায়। এরপর বয়েজ বাস্কেটবল খেলছিল, তখন হাংসু ওখানে আসে, যাকে দেখে ড্যানি স্টাইল মেরে বল ফেলে, তো গোল হয় না, বরং সেটা ওপরে গিয়ে আটকে যায়। সে 2-3 বার ওটাকে নামানোর চেষ্টা করে, বাট কোনো কাজ হয় না। তখন হাংসু আলাদা স্টাইলে ওই বলটা নিচে নামায় আর ওখান থেকে চলে যায়। এরপর ড্যানি হাংসুকে ইমপ্রেস করার জন্য তাকে বাড়ি নিয়ে আনে, আর প্রথম বোতল ড্রিঙ্ক করার পরেই আরেকটি বোতল মুখে দিতেই তার অবস্থা এরকম হয়ে যায়। সবাই তার জন্য ওয়ারি হতে লাগে। তারপর তাকে রুমে আনতে লাগে, তখন ম্যাডাম তাদেরকে দেখতে পেয়ে যায়। হাউজিন বাহানা করতে লাগে, বাট ম্যাডামের তো এদের গন্ধের শরীর খারাপ হতে লাগে, তাই ওখান থেকে পালিয়ে যায়। এরপর পোস্টার শুটিংয়ে দিন আসে। ড্যানি টাইম মতন চলে আসে, বাট সাওয়ান এখনো আসেনি। ড্যানি মনে করে যে সে এই শ্যুটটা করতে চাইছিল না, কিন্তু হাংসুর জোর করার জন্য সে এটা করতে রাজি হয়েছে। এদিকে হাংসু রুমে ছিল, তখন সাওয়ান তাকে মেসেজ করে যে আমি শ্যুটটি করব না, তুমি ওটা করোগা। যা দেখেই হাংসু চলে যায় সাওয়ানকে মারাতে, বাট সে তো দরজাই খুলে না। এতে তাকে বাধ্য হয়ে শুটিং স্পটে আসতে হয়, যাকে দেখে ড্যানি তো প্রচণ্ড খুশি হয়ে যায়। তারপর বলে তুমি এখানে কেন? সে তাকে সব ঘটনা বলে। এদের মধ্যে তর্ক বিতর্ক হতে শুরু হয়, যাদের আচরণে ফটোগ্রাফার তো স্টপ হয়ে যায়। কিছুক্ষণ পর এরা খেয়াল করে যে এরা তো স্টুডিওর মধ্যে আছে, তাই তারা তাদের কাছে সরি করে আর শ্যুট কমপ্লিট করে। কাজ শেষ হয়ে গেলে এরা বসেছিল, তখন কেউ এসে ড্যানিকে বলে ক্যাপ্টেন ফটোশ্যুটের জন্য আজকে আসতে পারেনি, আপনি কি তার জায়গায় ফটোশ্যুট করবেন? ড্রেস দেখে ড্যানি তো স্টপ হয়ে যায়, আর হাংসু বলে ওয়াও, এই ড্রেসটা তো আমাদের ড্রেসের চেয়ে অনেক ভালো। ড্যানি তুমি এটা পরে আসো, এতে তোমাকে খুব হ্যান্ডসাম দেখাবে। এরপর ড্যানি পাইলটের ড্রেস পরে শ্যুট কমপ্লিট করে। হাংসু তাকে দেখে চোখ সরাতেই পারছিল না। তারপর বলে তোমার আবার কি হলো? ড্যানি তাকে কিচ্ছু বলে না আর ওখান থেকে চলে যায়। এরপর সব বন্ধুদের একসাথে দেখা যায়। এখানে এরা ম্যাডামের বার্থডে পার্টি নিয়ে প্ল্যান করছে। কথা বলতে বলতে হাংসুর ঘুম চলে আসে এবং সে ড্যানির ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে পড়ে, যা দেখে বাকি বন্ধুরা তাদেরকে ডিস্টার্ব না করে উঠে চলে যায়। হাংসুকে নিজের এতটা কাছে দেখে ড্যানির তো হার্টবিট ফাস্ট হয়ে যায়। সে তাকে তুলে নিয়ে যেতে লাগে, তো হাংসুর ঘুম ভেঙে যায় এবং বলে আমি একদম ঠিক আছি, আমাকে নিচে নামাও। এবং সে কথা বলতে লাগে, যার কথা শুনতে ড্যানির খুব ভালো লাগে। পরের দিন ম্যাডামের বার্থডে সবাই একসাথে মিলে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যান করে। হাংসু এবং ড্যানি যায় তাকে নিয়ে আসতে। হাংসু ম্যাডামকে দেখে ভয়ে লুকিয়ে যায়, তাই ড্যানি একাই ম্যাডামকে ডাকতে আসে আর বলে ম্যাডাম, হাংসু অনেক ড্রিঙ্ক করে কান্নাকাটি করছে। সে বলে কেন? ও তো এক্সামে খুব ভালো রেজাল্ট করেছিল। সে বলে আমি জানি না ও কেন কাঁদছে, আমি আপনাকে ওর অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনি নিজে ওর সাথে গিয়ে কথা বলুন, বলে ওখান থেকে চলে যায়। এরপর ম্যাডাম ড্যানির বলা জায়গা দিতে আসে। তখন সমস্ত বন্ধুরা একসাথে তাকে উইশ করতে করতে বাইরে বেরিয়ে আসে, আর এই দিক থেকে হাংসু কেক নিয়ে আসছিল, বাট তার পা স্লিপ করে আর কেক উড়ে ম্যাডামের মুখে পড়তে যাচ্ছিল কি সাওয়ান এসে কেকটা ধরে নেয়। বাট হাংসু তখনও স্ট্রাগল করছিল, নিজের ব্যালেন্স ঠিক না রাখতে পেরে সোজা এসে কেকের উপর ধাক্কা খায়, যার ফলে কেক সোজা ম্যাডামের গায়ে গিয়ে পড়ে, আর কেউ এটা আটকাতেও পারে না। বার্থডে তো আর সেলিব্রেট করা হলো না, বাট ম্যাডাম তো তাদের উপরে একদমই রেগেছিল না, বরঞ্চ সে এনজয় করতে লাগে। সবাইও তার সাথে এনজয় করার পর সবাই এক জায়গাতে এসে বসে। ম্যাডাম সবাইকে থ্যাঙ্কস করে। গল্প করতে করতে সন্ধ্যা হয়ে যায়। হাংসু একা বসে বসে কাঁপছিল। ড্যানি এসে তার গায়ে জ্যাকেট দিয়ে দেয়। সিন রোম্যান্টিক হয় আর দুজনা কিস করতে আসে। বাট তখনই সাওয়ান এসে বলে চলো আমরা একসাথে সেলফি নিই। হাংসু বলে আরে অন্ধ মেয়ে, দেখতে পাচ্ছ না
এখনই তোমার আসার দরকার ছিল। তখন ওখানে ম্যাডামও চলে আসে আর বলে, তো তোমরা দুজন একসাথে হয়ে গেছো। যা শুনে হাংসু এবং ড্যানি দুজনেই তো লজ্জা পেয়ে যায়। সবাই একসাথে ফটো তুলে। তখন ম্যাডামের কাছে কারো কল আসে, যা শুনেই ম্যাডাম তো শকড হয়। আসলে তাদের এয়ারলাইন রিক্রুটমেন্টের পলিসি চেঞ্জ হয়েছে। এখন তারা প্রতিটা গ্রুপ থেকে 4 জনকে সিলেক্ট করবে, মানে এদের মধ্যে কোনো একজনকে বাড়ি যেতে হবে। ম্যাডাম চায় না যে কেউ এখান থেকে বাড়ি যাক। সবারই রিকোয়েস্ট করাতে ম্যাডাম তাদের সত্যিটা বলে দেয়। সবাই তো পুরো স্যাড হয়। হাংসু বলে, তার মানে হলো আমাদের মধ্যে কেউ একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হতে পারবে না। বেশ, এইটুকু ব্যাপার? আমি তো অন্য কিছুই ভাবছিলাম। এমনিতেও আমি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হতে চাইনি। আমি কুইট করে দিচ্ছি। প্রবলেম সলভ হয়ে গেল। আমি গিয়ে ব্যাগ প্যাক করছি। ড্যানি বলে, এখনো কিছু ডিসাইড হয়নি। সে বলে, তো তোমরা দুঃখী হচ্ছ কেন? আমি তো খুশি আছি বলে চলে যাই। এরপর হাংসু বসে বসে কান্না করে আর বলে, আমি কাঁদছি কেন? আমি তো এখানে ড্যানির জন্য এসেছিলাম, যাকে আমি পেয়ে গেছি। তাও কেন আমার কান্না পাচ্ছে? সকাল সকাল সমস্ত বন্ধুরা তার রুমে আসে। সে সবাইকে ঘরে বসতে বলে এবং আবারও উল্টাপাল্টা বকতে শুরু করে দেয়। সবাই তো বলে, তুমি পাগলামো বন্ধ করো, ম্যাডাম ঠিক কিছু না কিছু রাস্তা বের করবে, তুমি চিন্তা করো না। সে বলে, কি যে বলছো কে জানে, তোমরা বসো, আমি ফ্রুটস আনছি বলে চলে যায়। বন্ধুরা ড্যানিকে বলে, এবার তুমি কিছু করতে পারবে। ড্যানি তার কাছে যায় আর বলে, ম্যাডাম কোম্পানির লোকের সাথে কথা বলতে গেছে, হোপফুলি সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি আমাদের সাথে চলো। সে বলে, কিছু করার দরকার নেই, আমি তোমার জন্য এখানে এসেছিলাম, আমার এখন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হওয়ার কোনো শখ নেই বলে সে খুব স্যাড হয়। ড্যানি বলে, যদি তাই হয় তাহলে তুমি কাঁদছো কেন? যা শুনে হাংসু আরো বেশি করে কাঁদতে লাগে আর বলে, আমি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হওয়ার জন্য যোগ্য না, তুমি আমার জন্য চিন্তা করো না। তখন বাকিরা এসে বলে, পাগল মেয়ে, তুমি এত চিন্তা কেন করছো? আমরা বন্ধু ছিলাম আর বন্ধু আছি। যদি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নাও হতে পারি তাহলে কি হয়েছে? হাংসু বলে, আমি এখানে এর জন্য এসেছিলাম, কিন্তু কে জানে যে আমি তোমাদের মতন এত ভালো বন্ধু পেয়ে যাব। তোমরা সবাই আমার পরিবার। আমি চাই না তোমাদের মধ্যে থেকে কেউ ফিরে যাক, তাই আমি নিজেকে আলাদা করে নিলাম। সবাই বলে, এবার কান্না থামাও, কিছু হবে না। তখন ম্যাডাম ওখানে আসে আর বলে, তোমাদের জন্য গুড নিউজ আছে, কোম্পানির লোক রাজি হয়ে গেছে, তারা কাউকে বার করছে না। এটা শুনেই সবাই খুশি হয়ে যায়। ম্যাডাম বলে, তবে কোম্পানি বলেছে 100 আওয়ার্স ফ্লাইট অবধি আমাদের মধ্যে কারো যেন কমপ্লেন না আসে, যদি আসে তাহলে তাকে বার করে দেওয়া হবে। বলো, কন্ডিশন নিয়ে তোমরা রাজি আছো কিনা? হাউজিন বলে, আমরা খুব পরিশ্রম করব আর কাউকে আঙুল তোলার মতন সুযোগ দেব না। এরপর এদের ট্রেনিং কমপ্লিট হয়। 5 জনই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হয়ে যায় আর এদের ফার্স্ট ফ্লাইট ছিল। প্রথম দিনই তাদের সামনে একটা বয়স্ক চালাক মহিলা আসে যে চোট লাগার অ্যাক্টিং করছিল। হাংসু খুব ইজিলি প্রবলেম সলভ করে নেয়। অন্য প্যাসেঞ্জাররা হাংসু সাইড নেয়, কারণ তারা জেনে গেছে যে এই মহিলাটি একটি স্ক্যামার। এক্সপোজ হয়ে যাওয়াতে টাকা আদায় করার প্ল্যান এদের চপাট হয়ে যায়। ফ্লাইট ল্যান্ড করার পর সবাই হোটেলে পৌঁছায়। ম্যাডাম বলে, আমাদের প্রথম ফ্লাইট ল্যান্ডিং খুব ভালো হয়েছে, কিন্তু নেক্সট টাইম আরও ভালো করে কাজ করো। এরপর এরা আলাদা জায়গাতে বসেছিল। ড্যানি বলে, তোমার মনে হয় না এবার আমাদের এক হয়ে যাওয়া উচিত? যা শুনে হাংসু তো খুশির ঠিকানা ছিল না, কারণ সে তো তার জন্যই এত দূর অব্দি এসেছে। সেও তাকে হ্যাঁ করে দেয়। পরের দিন ড্যানি পড়ছিল, তখন ওখানে হাংসু আসে, যাকে দেখে ড্যানি খুশি হয়। দুজনা ঘুরতে যায়। হাংসু বলে, তুমি কি কলেজ টাইম থেকে ভেবেছিলে যে তুমি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হবে? সে বলে, না, আগে আমি পাইলট হতে চেয়েছিলাম, কিন্তু হতে পারিনি। সে বলে, তোমার মতন টল হ্যান্ডসাম ছেলের পাইলট হওয়াটাই উচিত ছিল, কিন্তু তুমি কেন হলে না? ড্যানি তখন চুপ হয়ে যায়। এরপর ড্যানি রুমে ছিল এবং এখন সে পাইলটও হতে চায়, কারণ হাংসু তাকে পাইলট হওয়ার জন্য মোটিভেট করেছিল। তাই ড্যানি এখন পাইলটের ফর্ম ফিল আপ করেছে। এরপর আবার এরা ফ্লাইটে যাওয়ার সময় সবাই ডিউটি করতে লাগে। ফ্লাইট ছেড়ে দেয়, তখন ভিতরে থাকা একটি বদমাস প্যাসেঞ্জার সাওয়ানকে হ্যারাস করতে লাগে। এটা যেই সাওয়ান জানতে পারে, তখনই সে ওই লোকটার কাছে এসে তাকে ভালো মতনই স্বভাব শেখায়, যেগুলো ড্যানি দেখতে পেয়ে যায়। আর লোকটি হাংসুর উপরে রেগে যায়। পরে ড্যানি হাংসুকে বলে, তোমার ওইসব করার দরকার ছিল না, প্লেনে সিকিউরিটি অফিসার উপস্থিত আছে, তোমার ওদেরকে বলা উচিত ছিল, ওরা ওকে ঠিক স্বভাব শেখাতো। সে বলে, ও আমার বন্ধুকে বুলি করেছিল, আমি কি করে চুপচাপ থাকতে পারতাম। তখন প্লেনে টার্বুলেন্স হতে লাগে, দুজনা নিজের ব্যালেন্স হারায় আর সিন খুবই রোম্যান্টিক হয়ে যায়।
তখনই ওই বদমাস লোকটি এদের দুজনকে এই সিচুয়েশনে দেখে ফটো তুলে নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। ডিউটি শেষ করে হাংসু রুমে এসে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ড্যানি হাংসুর রুমে আসে। হাংসু বলে, তুমি এখানে কি করছো? আজ তো তোমার পাইলটের এক্সাম ছিল। সে বলে, এইবার এক্সাম আমি দিব না, নেক্সট টাইম ট্রাই করব, এবং তাকে ওই নিউজটি দেখায়। ওদিকে কোম্পানি থেকে ইনভেস্টিগেট করতে আসে। ম্যাডাম এবং বাকি ফ্রেন্ডরা তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এরা কারো কথা শোনে না এবং বলে যতক্ষণ ইনভেস্টিগেট কমপ্লিট না হচ্ছে ততক্ষণ এরা কেউই ডিউটি করতে পারবে না। এদিকে এরাও খুবই শকড ছিল নিজেদের ফটো দেখে, কারণ এরা তো বদনাম হলোই, তার সাথে এয়ারলাইনেরও পাবলিক বদনাম করছে। ড্যানি বলে, এই ফটোটা কে তুলতে পারে? যা শুনে হাংসুর ওই বদমাস লোকটার কথা মনে পড়ে যায়, যাকে সে স্বভাব শিখিয়েছিল। এই ফটো ওই বদমাস লোকটিই নিয়েছে। আমি ওই দিনই বলেছিলাম এই লোকটা বদমাস, যদি আগে জানতাম তাহলে আমি ওকে ওই দিনই ওপরে পাঠিয়ে দিতাম। এদিকে এরাও সব সত্যি ঘটনা জেনে গেছে। তাদের হাংসু এবং ড্যানির জন্য চিন্তা হচ্ছিল। তারা দুজনাই কারো কল রিসিভ করছে না। এদিকে হাংসুর মুড এখনও ঠিক হয়নি। ড্যানি তার জন্য নুডলস বানায়, যেটা খেতে তার খুব ভালো লাগে। সিন খুবই রোম্যান্টিক হয়। আর এইদিকে বন্ধুরা হাংসুর জন্য চিন্তা করতে করতে তার রুম অবধি চলে আসে আর দেখে এরা দুজনার ভিতরে এনজয় করছে। এরপর দুজনাই মাথা নিচু করে বসেছিল। সাওয়ান বলে, তোমরা জানো তোমাদের জন্য আমরা কতটা টেনশন করছিলাম। আমাদের মনে হলো যে তোমরা দুজনা নিউজ শোনার পর কমেন্ট দেখে ডিপ্রেসড হয়ে ওপরে চলে গেছো, কিন্তু আসলে তোমরা তো আনন্দ করছিলে। হাউজিন ড্যানিকে বলে, ফোন ধরতে কি লাগছিল? মেয়ে পেয়ে বন্ধুকে ভুলে গেলে? সে বলে, আমি ফোন রুমে ফেলে এসেছিলাম। হাংসু বলে, আমার ফোন বন্ধ হয়ে গেছিল। সাওয়ান বলে, ইনভেস্টিগেট না হওয়া অবধি আমরা কেউই ডিউটি করতে পারবো না। হাংসু বলে, দোস্ত আমি করেছি, শাস্তি তো আমার পাওয়া উচিত। আমি এক্ষুনি গিয়ে বলছি আমাকে জব থেকে ফায়ার করে দিতে। বন্ধু বলে, নোটিশ ইস্যু হয়ে গেছে। তখন বন্ধুর মনে পড়ে যায় যে তার সোশ্যাল মিডিয়াতে অনেক ফলোয়ার আছে, তাই তারা সোশ্যাল মিডিয়াতে লাইভ আসে, সেই দিনের হওয়া আসল ঘটনা বলে। এতে সবাই তাদেরকে সাপোর্ট করে, ভালো রেসপন্সও পায়। এদিকে ম্যাডাম ইনভেস্টিগেটের সাথে ছিল আর সব রেসপন্সিবিলিটি নিজের ওপরে নিয়ে নেয়। ইনভেস্টিগেশন কমপ্লিট হয়, সবাই ক্লিয়ার হয়ে যায়। যা শুনে সবাই তো খুশি হয়, কিন্তু ম্যাডাম স্যাড ছিল। সে বলে, আমাদের সাথ এখানে অবধি ছিল, এরপর আর তোমাদের সাথে আমি কাজ করতে পারবো না। যা শুনে সবাই তো খুবই দুঃখী হয়। হাংসু বলে, ম্যাডাম দোষ তো আমি করেছি, ওরা আমাকে জব থেকে বার করে দিতে পারত, আপনাকে কেন বার করলো? প্লিজ ম্যাডাম আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না। সবাই ম্যাডামকে বোঝায়, বাট এখন আর কিছু হতে পারে না। সবাই তার জন্য খুবই স্যাড হয়। ম্যাডাম বলে, একদিন না একদিন তো এই দিনটা আসতোই। এরপর ম্যাডামের জায়গা সাওয়ানের হয়। সবাই দুঃখী ছিল। এরপর ফ্লাইট শুরু হয়ে যায়, যেখানে একটি প্যাসেঞ্জার খুবই অসুস্থ হয়ে যায়। এমার্জেন্সি ল্যান্ডিংও হবে না, কারণ সবচেয়ে কাছের এয়ারপোর্ট আসতেও 3 ঘন্টা লেগে যাবে। থ্যাঙ্কফুলি একটা ফিমেল ডক্টর ওখানে ছিল। সে তাকে চেক করে বলে, একে কিছুতেই ঘুমাতে দেওয়া যাবে না, যদি ঘুমিয়ে যায় তাহলে আরও কখনোই উঠবে না। তাকে আলাদা রুমে আনা হয়, যেখানে ড্যানি এবং হাংসু তার সাথে কথা বলে তাকে জাগিয়ে রাখছিল। লিয়ান একজন পেন্টার হয়। তার 3 মাস পর আর্ট এক্সিবিশন আছে। হাংসু তাকে প্রমিস করে যে সে তার আর্ট এক্সিবিশনে দেখতে যাবে। লিয়ান বলে, ছোটবেলা থেকে অসুস্থ থাকার পরও সে নিজের স্বপ্ন পূরণ করেছে, যে কথাটা হাংসুর খুব ভালো লাগে। সে চায় ড্যানি তার লাইফ থেকে কিছু শিখুক, এবং বলে, তোমার কথা শুনে আমার একটা বন্ধুর কথা মনে পড়ছে, যে নিজের ড্রিম রিয়েলাইজ করতে পারছে না। সে অতি সহজেই গিভ আপ করে দিয়েছে। লিয়ান বুঝতে পেরে যায় যে এই মেয়েটা আসলে কার কথা বলছে, তাই বলে, হতে পারে ওর নিজস্ব কোনো রিজন আছে। স্বপ্ন পূরণ করতে গেলে অনেক সাহসের দরকার হয়। আমি আশা করছি তোমার বন্ধু নিজের স্বপ্ন পূরণ করবে, ও অবশ্যই সফল হবেই। যার কথাতে ড্যানি খুবই মোটিভেট হয়। কথা বলতে বলতে 3 ঘন্টাও কেটে যায়। লিয়ান সেফলি নিজের বাড়িতে পৌঁছিয়ে যায়। এটা শুনে হাংসু চিন্তামুক্ত হয়। 3 মাস হয়ে যায়, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ছিল। আজ লিয়ান এই ফ্লাইটেই বসতে চলেছে, কিন্তু আফসোস যে সে আসে না। তার গার্লফ্রেন্ড তার জায়গাতে এসে বসে। এখানে জানা যায় লিয়ান এখন আর এই পৃথিবীতে নেই, সে কিছুদিন আগেই মারা গেছে। যা শুনে হাংসু খুবই দুঃখী হয়। যখন লিয়ানের গার্লফ্রেন্ড হাংসুকে এই পেন্টিংটি দেয় তো ওটা দেখে সে কাঁদতে লাগে। মারা যাওয়ার আগে লিয়ান হাংসু এবং ড্যানির ফটো এঁকেছিল। এরপর হাংসু এবং ড্যানিকে একসাথে দেখা যায়। ড্যানি বলে, তুমি সাহসী, এটা আমার খুব ভালো লাগে, আমার মতন ভীতু নও।
আমি পাইলটের এক্সাম দিয়েছিলাম কিন্তু ফেল হয়ে গেছিলাম। আমি আমার পরিবারকে দুঃখী করেছি। আমরা খুব গরিব ছিলাম। আমার পেরেন্টস খুব পরিশ্রম করেছে যাতে আমি সফল হতে পারি, কিন্তু আফসোস যে আমি তাদের ইচ্ছা পূরণ করতে পারিনি। সে বলে, তুমি এগুলো একা ফেস করেছো, তাহলে তো তুমি খুবই স্ট্রং হও। এখন আমি তোমার সাথে আছি, তুমি এত চিন্তা করো না। আমাদের নিজেদের স্বপ্ন পূরণ করতেই হবে। ড্যানি তার কথা বুঝতে পারে। 1 বছর পার হয়ে যায়। হাংসু বাড়িতে পার্টি রাখে। সব ফ্রেন্ডরাই ওখানে আসে, শুধুমাত্র ড্যানি বাদে। 1 বছর ধরে ড্যানির সাথে কারো কোনো কন্ট্যাক্ট নেই। সবাই তার জন্য খুবই ওয়ারি হয় যে সে কোথায় আছে আর সে কী বা করছে। কিন্তু হাংসুকে দেখে নর্মালি লাগছিল, যেন সে ড্যানির ব্যাপারে সবকিছুই জানে, কিন্তু কাউকে কিচ্ছু বলছে না। নেক্সট মর্নিং সব স্টাফেদের মিটিং হয়। ক্যাপ্টেন বলে, আজ এক নিউ পাইলট আমাদের সাথে জয়েন করছে, আমাদেরকে তাকে ওয়েলকাম করতে হবে। তারপর ওই নতুন পাইলটের এন্ট্রি হয়, যে আসলে অন্য কেউ নয়, বরং সেটা ড্যানি ছিল। সে ফাইনালি নিজের ড্রিম অ্যাচিভ করেছে। সব ফ্রেন্ডরা তাকে পাইলটের ড্রেসে দেখে খুবই খুশি হয়ে যায়। সবচেয়ে বেশি খুশি হয় হাংসু। আর এখানেই এই কিউট এবং রোম্যান্টিক ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়।